স্বাগত। এখন জনপদে পুরো আয়োজন আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। গতি আনতে পণ্য খালাসের সময়সীমা বেঁধে দিতে চায় চট্টগ্রাম বন্দর। সময় মতো সনদ না পেলে বাস্তবায়ন অসম্ভব বলছেন ব্যবসায়ীরা। বিভিন্ন দপ্তরগুলো কাগজপত্র ডকুমেন্টপত্র দিতে যদি সহযোগিতা করে পূর্ণ প্রকার ভেদে সময় বেঁধে দিলে আমাদের কোনো আপত্তি থাকে। কোন ধরনের কার্যের জন্য কত সময় এবং কি ধরনের আপনার মাসুল বা এই ধরনের আরোপ করা যায় সেইগুলো বিষয়ে আমরা একটা ক্যাটাগরি করে করে একটা প্রস্তাবনা দিয়েছি মন্ত্রণালয়। যারা বন্দর দিয়ে মালামাল ইম্পোর্ট এক্সপোর্ট করে সেই স্টেক হোল্ডারদের সাথে বন্দর আলাদা আলাদাভাবে বসে আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্তটা নিলে আমার মনে হয় ভালো সিদ্ধান্ত হবে। এখন জনপদে এ নিয়ে রয়েছে বিস্তারিত। প্রায় 8 থেকে 10 বছর আগ থেকে শুনলাম যে নদী খনন হইতেছে, হচ্ছে। বরাটোয়ায় আমরা বিশেষ ক্ষতি হয়েছে হাওরগুলার পানি নিষ্কাশন হয় না নদীতে। নদী ভরার পরে মনস্থ ব্যবসা বাণিজ্য সবকিছু মানুষের দুর্যোগ চলাফেরা বন্ধ হয়ে গেছে। প্রায় 443 কিলোমিটার দৈর্ঘ্যে আমরা নদী খনন করবো এবং এখানে প্রাকৃত ব্যয় হচ্ছে প্রায় 2000 কোটি টাকা এবং এই প্রকল্পটি প্ল্যানিং কমিশন পাঠানো হয়েছিল এবং সেখানে এটি যথাযথ হয়েছে। পলিমাটি আর অপরিকল্পিত নদীর শাসনের স্বাভাবিক গতিপথ হারাচ্ছে সুনামগঞ্জের 10 নদ নদী। নাব্য সংকটে আটকা পড়ছে মালবাহী বাল্কহেড। এখন জনপদে এ নিয়েও রয়েছে বিস্তারিত। তবে শুরুতেই চট্টগ্রাম বন্দরের পণ্য খালাস প্রসঙ্গ। চট্টগ্রাম বন্দর থেকে ধরন ভেদে পণ্যের খালাসের সময়সীমা বেঁধে দিতে চায় বন্দর কর্তৃপক্ষ। ইতিমধ্যে আইন সংস্কারে জাতীয় রাজস্ব বোর্ডের প্রস্তাব পাঠিয়েছে প্রতিষ্ঠানটি। কন্টেইনার জট নিরসন এবং পণ্য খালাস কার্যক্রমে গতিশীলতা বাড়াতে এই উদ্যোগ বলে দাবি বন্দর চেয়ারম্যানের। তবে সময়মতো প্রয়োজনীয় সার্টিফিকেট কিংবা সেবা না পেলে এটি বাস্তবায়ন অসম্ভব বলছেন ব্যবসায়ীরা। হাজিরা শুলির প্রতিবেদন। দেশের 92% পণ্য আমদানি ও রফতানি হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। গেল বছর চট্টগ্রাম বন্দর রেকর্ড পরিমাণ 32,75,000 টুয়েস কন্টেইনার ও 12,39,00,000 টন কার্গো হ্যান্ডলিং করেছে। প্রতি বছরই কার্গো কন্টেইনার হ্যান্ডলিং বাড়ছে গড়ে 4 থেকে 7%। যদিও সেই অনুপাতে বাড়েনি বন্দরের সক্ষমতা। ফলে প্রাকৃতিক দুর্যোগ, টানা সরকারি ছুটি কিংবা কারিগরি জটিলতায় পণ্য ডেলিভারি কম হলে বন্দরে বাড়ে কন্টেইনার জট। এতে বেড়ে যায় জাহাজ অবস্থানের সময় ও পণ্য খালাসের খরচও। বন্দর কর্তৃপক্ষ বলছে অনেক সময় অসাধু আমদানিকারকরা মাসের পর মাস পণ্য ফেলে রাখেন। এতে জায়গা স্বল্পতায় বন্দরের স্বাভাবিক কার্যক্রমের গতি কমে যায়। সেই সঙ্গে বাজারে পণ্যের সরবরাহ ও দামেও নেতিবাচক প্রভাব পড়ে। এ অবস্থায় পণ্য খালাস বা ডেলিভারির সময়সীমা নির্দিষ্ট করে দিতে চায় চট্টগ্রাম বন্দর। কোন ধরনের কার্যের জন্য কত সময় এবং কি ধরনের আপনার মাসুল বা এই ধরনের আরোপ করা যায় সেইগুলো বিষয়ে আমরা একটা ক্যাটাগরি করে করে একটা প্রস্তাবনা দিয়েছি মন্ত্রণালয়। এটা হলে পরে আপনার পোর্টের এফিসিয়েন্সি বাড়বে, আমার দ্রব্যমূল্যের উপর এটা একটা ইতিবাচক একটা প্রভাব পড়বে। তবে বন্দর ব্যবহারকারীরা বলছেন খাদ্যপণ্য ও শিল্পের কাঁচামাল খালাসে বিএসটিআই, কোয়ারেন্টাইন ও রেডিয়েশন সহ বিভিন্ন ধরনের সার্টিফিকেট লাগে, যা যথাসময়ে মিলে না। এছাড়া কাস্টমসের প্রক্রিয়াগত জটিলতার কারণেও পণ্য খালাসে দেরি হয়। এটা আসলে কোনোভাবেই এটা সম্ভবপর নয়, কারণ এই কারণে যে বন্দরের শুধু একার না, এখানে আপনার পণ্য ডেলিভারির ক্ষেত্রে সেখানে আপনাকে ব্যাংকে ইনভলভ করতে আছে, সেখানে আপনার কাস্টমস ইনভলভ আছে এবং অন্যান্য সংস্থাগুলো ইনভলভ আছে। বিভিন্ন দপ্তরগুলো কাগজপত্র দিতে আমাদের লোকগুলো হয়রানি হচ্ছে এবং সেটা যদি আমাদেরকে যদি বিভিন্ন দপ্তরগুলো কাগজপত্র ডকুমেন্টপত্র দিতে যদি সহযোগিতা করে পূর্ণ প্রকার ভেদে সময় বেঁধে দিলে আমাদের কোনো আপত্তি থাকে। ব্যবসায়ীরা বলছেন ওয়ান স্টপ সার্ভিস নিশ্চিত না করে পণ্য খালাসের সময় বেঁধে দিলে তা কার্যকর হবে না।
বন্দর ব্যবহারকারীদের সাথে আলোচনা না করেই এককভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। একই ছাদের নিচে যদি একটা পয়েন্টে আমরা সার্টিফিকেশনগুলো পেতাম, তাহলে আমরাও তো দ্রুততার সাথে কাজগুলো করতে পারতাম। বন্দর ব্যবহারকারী যারা আছে, যারা বন্দর দিয়ে মালামাল ইম্পোর্ট এক্সপোর্ট করে, সেই স্টেক হোল্ডারদের সাথে বন্দর আলাদাভাবে বসে আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্তটা নিলে আমার মনে হয় ভালো সিদ্ধান্ত হবে। বিদ্যমান আইনে জাহাজ থেকে পণ্য খালাসের প্রথম 4 দিন বন্দরে পণ্য রাখতে কোনো ভাড়া দিতে হয় না। তবে দ্রুত পণ্য খালাস কার্যক্রমের জন্য এর সঙ্গে জড়িত বিভিন্ন দফতর ও সংস্থার এগিয়ে আসা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হাজারা শিউলি, এখন, চট্টগ্রাম। চট্টগ্রামের সন্দ্বীপে দ্বিতীয় দিনের মতো পরীক্ষামূলক ফেরি চলাচল করবে। আনুষ্ঠানিক উদ্বোধন আগামী 24 মার্চ। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া থেকে যুক্ত হয়েছেন ফয়সাল করিম। ফয়সাল, পরীক্ষামূলক এই ফেরি চলাচলটি শুরু হয়েছে কিনা জানাবেন। একই সঙ্গে পরীক্ষামূলক এই কার্যক্রমে কোন কোন বিষয়গুলো খতিয়ে দেখবেন বিআইডব্লিউটি এর বিশেষজ্ঞরা? মুক্তি, আমরা যেটা দেখেছি গতকাল থেকেই শুরু হয়েছে পরীক্ষামূলক চলাচল, এবং গতকাল কিন্তু এই সীতাকুণ্ড উপকূল থেকে সন্দ্বীপে যেতে সময় লেগেছে 1 ঘন্টায় ফেরিটির, এবং এই ফেরিতে মোটামুটি 10 থেকে 15টি গাড়ি ছিল, এবং এই ফেরিটি মূলত কপোতক্ষ ফেরি। এটি চাঁদপুর রুটে চলাচল করতো এবং এটিকে আপাতত সমুদ্র রুটে ব্যবহার করা হবে। তবে এর জন্য আসলে একটি অত্যাধুনিক ফেরি নির্মাণ করা হচ্ছে এবং এটি প্রকল্পের আওতায় আছে। আমরা যেটা দেখেছি যে আসলে এই ধরনের ফেরি চলাচলে সমুদ্রে বিভিন্ন চ্যালেঞ্জ থাকে, তো সেই চ্যালেঞ্জগুলো পর্যবেক্ষণ করার জন্য মূলত এখন একটি ট্রায়াল রান তারা চালাচ্ছেন, এবং আনুষ্ঠানিকভাবে এটি 24 তারিখ চালু হচ্ছে, এবং সেই চালুর আগে এটি তারা বিভিন্নভাবে যাচাই বাছাই করছেন। এবং মূলত জোয়ারের সময় এটি ছাড়া হচ্ছে দুপুরের দিকে, গতকাল 1:45 মিনিটে ছাড়া হয় এবং 2:45 সেটি সন্দ্বীপ গিয়ে পৌঁছায়। এবং এই যাওয়ার সময় আসলে কী ধরনের যাত্রাটা কী ধরনের হচ্ছে এবং পানির যে গতিপথ কিংবা পানির যেই উচ্চতা, সেগুলো বিভিন্ন বিষয় তারা এখানে বিবেচনায় রাখছেন। এবং প্রাথমিকভাবে তারা বলছেন যে এখানে 60 থেকে 70টি বিভিন্ন আকারের যান চলাচল করতে পারবে, এবং এটির যে ভাড়া সেটি এখনও নির্ধারিত হয়নি। তবে যাত্রীর প্রতি সাধারণত এখানে তারা বলছেন যে এটি প্রাথমিকভাবে তারা ঠিক করেছেন 80 টাকা করে নেওয়া হবে, এবং এখানে কিন্তু যানের পাশাপাশি বহু যাত্রীও যাতায়াত করতে পারবেন। এবং এটি মাধ্যমে সন্দ্বীপবাসী দীর্ঘদিনের যে দুর্ভোগের চলাচল, যাতায়াতের যে দুর্ভোগ ছিল, 100 বছর ধরে যে দুর্ভোগ, সেই 100 বছরের দুর্ভোগ থেকে যে তারা মুক্তি পাচ্ছেন। এবং এর মধ্য দিয়ে আসলে শুধুমাত্র চট্টগ্রামের সাথে সন্দ্বীপের যোগাযোগই নির্বিঘ্ন হবে না, এর মধ্য দিয়ে এই এলাকার কিন্তু কর্মসংস্থান যেমন সমৃদ্ধ হবে, তেমনি গড়ে উঠবে বিভিন্ন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড। এবং বলা হচ্ছে যে এই ফেরি যাতায়াত করলে সেখানে যেহেতু ভারী যান যাবে, ট্রাক যাবে এবং বিভিন্ন পণ্যবাহী যান চলাচল করতে পারবে খুব সহজে, সে কারণে কিন্তু সন্দ্বীপের কৃষি, মৎস্য সহ সামগ্রিক অর্থনীতি সেটি প্রভাব যেমন রাখবে, তেমনি একটি পিছিয়ে থাকা যে উপজেলা সন্দ্বীপ, সেখানকার শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থায় একটি বড় ধরনের পরিবর্তন আসবে। এবং এই জেটি যারা নির্মাণ করেছেন, অর্থাৎ ফেরিঘাট বা জেটি, সেটিতে কিন্তু বড় ধরনের একটি চ্যালেঞ্জ ছিল, বিশেষ করে উপকূলীয় এলাকা হওয়ার কারণে এখানে বালির বাঁধ দিয়ে প্রথমে কিন্তু জায়গাটিকে উঁচু করতে হয়েছে, এবং পানির সাথে লড়াই করে এক ধরনের এই জায়গাটিকে তারা উন্নয়ন করেছেন, এবং এখনও আসলে নানা ধরনের চ্যালেঞ্জ রয়ে গেছে। তবে 24 তারিখের আগে এটি অনেকটাই প্রস্তুত হয়ে যাবে বলে আশা করছেন। এবং আমরা যেটি দেখছি যে এখন কিন্তু এখানে নিরলসভাবে কাজ করে চলেছেন যারা এখানকার কর্মী আছেন, শ্রমিক আছেন, এবং এখন অনেক কাজ বাকি। তবে এটি বলা হচ্ছে যে আসলে মূলত 24 তারিখ চালু করা হলো, এটি কিন্তু খুব বেশি দিন এখানে চালানো যাবে না। আপাতত যেহেতু সমুদ্র উত্তাল হওয়ার সময় চলে এসেছে, এবং তারা ধারণা করছেন যে মূলত অক্টোবর থেকে ফেব্রুয়ারিতে এটি সচল রাখা হবে। তো এখন কিন্তু আসলে আনুষ্ঠানিকভাবে চালুর পর কিন্তু সম্ভবত 15 থেকে 20 দিন এটি চলাচল করতে পারবে। তো সেই ধরনের হিসেবে আসলে এটি আনুষ্ঠানিক উদ্বোধন হলেও সেটি কিন্তু আবার দীর্ঘ সময়ের জন্য বন্ধ হয়ে যাবে। তবে এই যেটি চলাচল বা ফেরি চলাচল শুরু হলে সন্দ্বীপের অবকাঠামো উন্নয়নের উপরও গুরুত্ব দিচ্ছে কিন্তু সন্দ্বীপবাসী। মুক্তি। ফয়সাল করিম যুক্ত ছিলেন চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া থেকে। সুনামগঞ্জে পাহাড়ি ঝলে নেমে আসা পলিমাটি আর নদীর বুকে অপরিকল্পিতভাবে নদী শাসনের কারণে খরস্রোতা 10টির বেশি নদী ভরাট হয়ে যাচ্ছে, ফলে নদী হারিয়েছে গতিপথ। তবে নদী রক্ষায় 2000 কোটি টাকার একটি প্রকল্প চলমান বলছে পানি উন্নয়ন বোর্ড। সুনামগঞ্জ থেকে লিপসন আহমেদের তথ্য ছবিতে বিস্তারিত।
সুনামগঞ্জের পুরাতন সুরমা নদী ৭২ কিলোমিটার দৈর্ঘ্যের এই নদীতে একসময় কার্গো জাহাজ আর লঞ্চ চলাচল করলেও বর্তমানে ডিঙি নৌকা চলাচলও অসম্ভব হয়ে পড়েছে। পাহাড়ি ঢলে নেমে আসা পলি আর অবৈধ দখলে বর্তমানে স্থানীয়রা এই নদীতে ধান চাষ আর পশুপালন করছেন। শুধু পুরাতন সুরমা নয়, একই অবস্থা জেলার প্রায় ১০টি নদীর। বিশেষ করে সুনামগঞ্জের ১২০ কিলোমিটার সীমান্ত জুড়ে প্রবাহিত জাদুকাটা, রক্তি, বৌলাই ও পাটলাই সহ বেশ কিছু নদীতে তৈরি হয়েছে নাব্যতা সংকট। এতে আটকা পড়েছে শতাধিক মালবাহী বাল্কহেড। স্থানীয়রা বলছেন, একসময়ের খরস্রোতা নদীর উপরে এখন ফসলের চাষ করছেন তারা। ভারী বৃষ্টি কিংবা উজানের ঢল সামাল দিতে পারছে না এসব নদী, যাতে ক্ষতির মুখে পড়ছে স্থানীয়রা। প্রায় ৮ থেকে ১০ বছর আগ থেকে শুনলাম যে নদী খনন হইতেছে, হচ্ছে, কিন্তু দেখা যায় আমরা নদীটা খনন না। কিন্তু সুরমা শাখা নদী এটা আপনার বরাটোয়ায় আমরা বিশেষ ক্ষতি হয়েছে হাওরগুলার পানি নিষ্কাশন হয় না নদীতে। স্টিমার জাহাজ চলাচল করতো, ব্যবসা বাণিজ্য অনেক খুব ভালো লাগতো, ব্যবসা হইতো। এখন নদী ভরার পরে মনস্থ ব্যবসা বাণিজ্য সব কিছু মানুষের দুর্যোগ চলাফেরা বন্ধ হয়ে গেছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, মৃতপ্রায় নদী রক্ষায় ইতিমধ্যে ২,০০০ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যা বাস্তবায়ন করলে ফিরে আসবে নদীর আগের রূপ। সুনামগঞ্জে আমরা ২০২৩ সালে একটি ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন করেছি এবং সেই ফিজিবিলিটি স্টাডির আলোকে সুনামগঞ্জে নদী সংরক্ষণ কাজ, নদী ড্রেজিং এবং ডুবন্ত সিসি ব্লকের মাধ্যমে আর্বানিক কাজ অন্তর্ভুক্ত করেছি। এবং এই ফিজিবিলিটি স্টাডির আলোকেই আমরা একটি ডিবি প্রণয়ন করেছি এবং এই ডিবি প্রথম পর্যায়ে আমরা ১৯ নদী খননের জন্য প্রায় ৪৪ কিলোমিটার দৈর্ঘ্যে আমরা নদী খনন করবো এবং এখানে প্রাকৃত ব্যয় হচ্ছে প্রায় ২,০০০ কোটি টাকা এবং এই প্রকল্পটি প্ল্যানিং কমিশন পাঠানো হয়েছিল এবং সেখানে এটি যথেষ্ট হয়েছে। এখন সুনামগঞ্জ। নওগাঁর খুচরা বাজারে সপ্তাহ ব্যবধানে বেড়েছে চালের দাম। বস্তায় ২০০ টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে চিকন চাল। আর মোটা স্বর্ণা ৫ জাতের চালের দাম কেজিতে বেড়েছে ২ টাকা পর্যন্ত। এদিকে ময়মনসিংহে কেটেছে বোতলজাত সয়াবিন তেলের সংকট। একই সঙ্গে সপ্তাহ ব্যবধানে খোলা সয়াবিন তেলের দাম কেজিতে ১২ টাকা কমে বিক্রি হচ্ছে ১৬৮ টাকায়। এসব নিয়ে বিস্তারিত জানাতে নওগাঁ পৌর খুচরা চাল বাজার থেকে যুক্ত হয়েছেন আব্বাস আলী এবং ময়মনসিংহের মেছো বাজার থেকে যুক্ত আছেন ইমতিয়াজ আহমেদ। তবে শুরুতে আমরা নওগাঁয় যেতে চাই। আব্বাস, নওগাঁয় বাজারে চালের সরবরাহ কেমন দেখছেন এবং এই যে চালের দাম বেড়েছে, এই কারণ হিসেবে বিক্রেতারা কি বলছেন? মুক্তি নওগাঁ খুচরা বাজারে সরু এবং মোটা চালের দাম উভয় বেড়েছে। তবে পাইকারি পর্যায়ে গত এক সপ্তাহ থেকে চালের বাজার স্থিতিশীল অবস্থায় রয়েছে। অর্থাৎ এক সপ্তাহ আগে যে চালের দাম পাইকারিতে বেড়েছিল, এখন তা স্থিতিশীল অবস্থায় রয়েছে। এখন যদি বলি যে নওগাঁ পৌর খুচরা চাল বাজারে যেসব চাল বিক্রি হচ্ছে, দামের কথা যদি বলি যে এখানে সরু যে চাল রয়েছে, কাটারি ভোগ চাল বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০ টাকা এবং জিরা চালও একই দামে বিক্রি হচ্ছে এবং ভারতীয় আমদানি করা যেসব কাটারি চাল রয়েছে সেগুলো এখানে বিক্রি হচ্ছে ৭২ থেকে ৭৫ টাকা পর্যন্ত এবং স্বর্ণা ৫ মোটা জাতের চাল রয়েছে সেগুলো এই খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৫৮ থেকে ৬০ টাকা পর্যন্ত। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে মোটা চালের দাম বেড়েছে এবং স্থিতিশীল রয়েছে। B49 চাল বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা কেজি। তবে সবচেয়ে বেশি দামে যে চাল রয়েছে আতপ চাল বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা কেজি। এখানকার যারা খুচরা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে তাদের বেচা কেনা অনেকটা কম হচ্ছে, তবে যারা নিম্ন এবং মধ্যবিত্ত আয়ের মানুষ রয়েছেন তারা কম পরিমাণ কিনছেন। বলা যায় যে এখানে চালের সরবরাহ কিছুটা কম রয়েছে এবং চাল বেচা কেনাও কম হচ্ছে। আর জেলার চালকল মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছে, তিনি জানিয়েছেন যে যেহেতু এখন ইরিবোরো মৌসুমের শেষ সময় এবং বলা যায় যে সরু চাল মূলত ইরিবোরো মৌসুমেই উৎপাদন হয়ে থাকে এবং যা দিয়ে সারা বছর এটা চাহিদা পূরণ করা হয়ে থাকে। যেহেতু এখন ইরিবোরো মৌসুম রোপণ এবং পরিচর্যা চলছে, স্বাভাবিক হতে পারে বলে তিনি জানিয়েছেন এবং বলা যায় যে বাজারে যে সরু জাতের ধান রয়েছে পর্যায়ক্রমে ১৫০ থেকে ২০০ টাকা মনে দাম বেড়েছে। যেহেতু সরু ধানের সরবরাহ কম, যার কারণে বলা যায় যে সরু চালের উৎপাদন কম হচ্ছে এবং বাজারে সরবরাহ কম হওয়ার কারণে বলা যায় যে প্রতি কেজিতে এক সপ্তাহের ব্যবধানে ৪ টাকা পর্যন্ত বেড়েছে এবং মোটা ধান স্বর্ণা ৫ বলা যায় যে আমন মৌসুম উৎপাদন হয়ে থাকে, এটা দিয়ে আসলে সারা বছর পূরণ করা সম্ভব না, যার কারণে বলা যায় এই মোটা চালের দামও বেড়েছে কেজিতে ২ টাকা পর্যন্ত। তবে সরকারের যে খাদ্য বান্ধব কর্মসূচি চালু রয়েছে ওএমএস বা টিসিবি, এতে করে নিম্ন এবং মধ্যবিত্ত আয়ের যারা মানুষ রয়েছে তাদের জন্য অনেকটাই সুবিধা হচ্ছে বলে জানিয়েছেন, যার কারণে এই খুচরা
বাজারে চাল অনেকটাই ব্যবসা কেনা কম হচ্ছে বলে জানিয়েছেন। তবে এই চালের দাম বাড়ার কারণে যারা নিম্ন এবং মধ্যবিত্ত আয়ের মানুষ রয়েছেন তারা অনেকটাই বিড়ম্বনায় পড়েছে। এছাড়া তারা অনেকটাই বিড়ম্বনায় পড়েছে। এছাড়া অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় রয়েছে সেগুলো সবজি শাকসবজির দাম কম থাকলেও অন্যান্য পণ্যের দাম বেড়ে যাচ্ছে। তবে সবকিছুর দিক দিয়ে বলা যায় যে চালের দাম বেড়ে যাওয়ার কারণে অনেকটা অস্বস্তির মধ্যে পড়েছেন নিম্ন এবং মধ্যবিত্ত আয়ের মানুষ। তো এই ছিল আমার কাছে খুচরা চাল বাজার থেকে সবশেষ। নওগাঁর চালের বাজারের খবরাখবর জানাচ্ছিলেন আব্বাস আলী। এইবারে আমরা একটু ময়মনসিংহে যেতে চাই। ইমতিয়াজ, ময়মনসিংহে এই মুহূর্তে তেলের বাজারে স্বস্তি বিরাজ করছে। জানাবেন বোতলজাত ও খোলা সয়াবিন তেল বর্তমানে কত দামে সেখানে বিক্রি হচ্ছে? মুক্তি অনেকদিন পরেই আসলে তেলের বাজারে ময়মনসিংহে একটা স্বস্তি ফিরে এসেছে এবং আজকে যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন, মধ্যবিত্ত যারা রয়েছেন তারা কিন্তু আজকে তেল কিনতে এসে অনেকটাই স্বস্তি প্রকাশ করছেন। আর পুরো রমজানই কিন্তু আসলে ভোজ্য তেলের একটা সরবরাহ সংকট যেমন ছিল, অন্যান্য দিক দিয়ে দেখা গেছে বোতলজাত সয়াবিন তেলের কিন্তু একটা তীব্র সংকট ছিল। সেই সংকটটা কিন্তু আজকে অনেকটাই কেটে গেছে এবং যার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বোতলজাত সয়াবিন তেলেরও কিন্তু সরবরাহ বেড়েছে। পাশাপাশি খোলা সয়াবিন যে রয়েছে সেগুলো কিন্তু সরবরাহ বেড়েছে এবং আজকে বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার কিন্তু 175 টাকা বিক্রি হচ্ছে এবং 2 লিটারের সয়াবিন তেল বিক্রি হচ্ছে 350 টাকা করে। এবং আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে কিন্তু ক্রেতাদের একটা ভিড় জমে গেছে আসলে এই তেল কম দামে কিনতে বিক্রি হওয়ার খবর শুনে। এবং পাশাপাশি যেহেতু ঈদেরও একটা বাজার চলছে, মানে ক্রেতার সমাগমও কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে, একটা বাড়তি চাপ কিন্তু আসলে ব্যবসায়ীদের পোহাতে হচ্ছে। এবং পাশাপাশি যে খোলা সয়াবিন তেলটি রয়েছে সেটি কিন্তু গত প্রায় 1 মাসের ব্যবধানে, যেটা ব্যবসায়ীরা বলছেন যে প্রায় 20 টাকার মতো কমে গেছে, কিন্তু গত 2-3 দিনের ব্যবধানে কিন্তু পাইকারি এবং খুচরা মিলিয়ে সেখানে প্রায় 12 থেকে 14 টাকা পর্যন্ত কিন্তু সয়াবিন তেলের দাম কমেছে। এবং যে কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন যে মালিক পক্ষ এখন কিন্তু তারা কিন্তু যেটা বলছেন যে এখন সরবরাহ স্বাভাবিক থাকার কারণে তারা কিন্তু সেখান থেকে বিভিন্ন মিল মালিকদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের যে সয়াবিন তেলগুলো রয়েছে তারা সরবরাহ বৃদ্ধি করেছেন এবং যার কারণে কিন্তু এই তেলগুলো তারা পাচ্ছেন এবং সাধারণ যারা ক্রেতা রয়েছেন তারাও কিন্তু আসলে অনেকটা সুলভ মূল্যে কিন্তু তেলটা কিনতে পারছেন। অনেকের সাথে কথা হচ্ছিল যে তেলের বাজারে যে একটা অস্থিরতা ছিল দাম নিয়ে এবং একটা সংকট ছিল, সেই সংকটটা কিন্তু বাজার থেকে অনেকটাই কেটে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জেলা থেকে উপজেলা থেকে পাইকার, ফড়িয়া এবং পাশাপাশি যারা সাধারণ ক্রেতা রয়েছেন তারাও কিন্তু এখানে তেল কেনার জন্য কিন্তু এসেছেন এবং তেল কিনছেন এবং সয়াবিন তেলের কিন্তু বোতলজাত সয়াবিন তেলেও কিন্তু আসলে আমরা কোনো সংকট কিন্তু দেখতে পাচ্ছি না। এবং যারা আসলে খুচরা কিনতে চাচ্ছেন পাইকারির পাশাপাশি তারা কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের তেল কিন্তু আসলে খোলা সয়াবিন তেল যেমন খুচরা কিনতে পারছেন, বোতলজাত সয়াবিন তেলও কিন্তু তারা কিনে নিয়ে যেতে পারছেন। এবং সব মিলিয়ে বলা যায় যে আজকে ময়মনসিংহে বাজারে কিন্তু অন্যান্য বারের তুলনায় কিন্তু সয়াবিন তেলের সংকট তো নেই, সরবরাহ বেড়েছে, বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ বেড়েছে এবং 12 থেকে 14 টাকা পর্যন্ত খোলা সয়াবিন তেলের দাম কমেছে এবং অন্যান্য সয়াবিন তেলগুলো যে রয়েছে পাম কোয়ালিটি সেগুলোর দামও কিন্তু অনেকটা সহনীয় পর্যায়ে রয়েছে। সব মিলিয়ে এই ছিল মুক্তি আমার কাছে ময়মনসিংহ থেকে সয়াবিন তেলের সর্বশেষ খবর। ময়মনসিংহ থেকে তেলের বাজারের সবশেষ জানাতে যুক্ত ছিলেন ইমতিয়াজ আহমেদ। এদিকে সিলেটে বেড়েছে ব্রয়লার মুরগির দাম। সপ্তাহ ব্যবধানে 30 থেকে 40 টাকা বেড়ে বর্তমানে 220 টাকা দরে বিক্রি হচ্ছে ব্রয়লার। এছাড়া বাড়তি সোনালী মুরগির দামও। তবে কিছুটা স্থিতিশীল গরু ও খাসির মাংসের দাম। এ নিয়ে আরও জানাতে সিলেটের রিকাবি বাজার থেকে যুক্ত হয়েছেন সন্দীপন শুভ। বাজারে ব্রয়লারের সরবরাহ পরিস্থিতি কেমন এবং দাম বৃদ্ধির কারণ হিসেবে বিক্রেতারা কি বলছেন? দেখুন, রমজান মাস আজকে 19 রমজান চলছে। ঈদ যত সামনের দিকে আসছে তত কিন্তু ব্রয়লার সহ সব ধরনের মোরগের দাম কিন্তু বেড়ে গেছে। এবং একটি বিষয় আপনি জানেন যে মধ্যবিত্ত বা নিম্নবিত্ত যে পরিবারগুলো রয়েছে সেই পরিবারগুলো কিন্তু এই ধরনের মোরগের উপর তাদের চাহিদা বেশি থাকে, বিশেষ করে ব্রয়লারের উপর চাহিদা বেশি থাকায় এই চাহিদা বৃদ্ধি পাওয়ায় কিন্তু সরবরাহ সেইভাবে বৃদ্ধি পাচ্ছে না এবং এই কারণেই কিন্তু দাম বেড়েছে। আজকের বাজার দর যদি আপনাকে আমি বলি সেক্ষেত্রে কিন্তু ব্রয়লার 220 থেকে 230 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহে 180
থেকে 190 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে, অর্থাৎ সপ্তাহ ব্যবধানে 30 থেকে 40 টাকা বেড়ে গেছে। এর পাশাপাশি যদি সোনালী মোরগের কথা আমি বলি, সোনালী মুরগি কিন্তু আজকে 320 থেকে 330 টাকা বিক্রি হচ্ছে, যেটি 280 থেকে 290 টাকা গত সপ্তাহে বিক্রি হয়েছে, অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু 30 থেকে 40 টাকা বেড়ে গেছে। এর পাশাপাশি কক সহ অন্যান্য মুরগিও বেড়ে গেছে এবং দেশি মুরগির সরবরাহ কিন্তু অনেক বেশি কম, কারণ সরবরাহ না থাকায় এখানের দাম অনেক বেশি। 600-650 টাকা দিয়েও কিন্তু দেশি মুরগ পাওয়া যাচ্ছে না এবং লেয়ার মুরগ সহ আরও অন্যান্য যেগুলো রয়েছে সবগুলোর দাম বেড়েছে। এর পাশাপাশি খাসির মাংসের যে কথা বলছিলেন, যে খাসির মাংসের দাম কিছুটা কিন্তু স্থিতিশীল রয়েছে, অর্থাৎ 1000 থেকে 1050 টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংসের দাম কিছু জায়গায় বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 750-760 টাকা দরে বিক্রি হওয়ার কথা থাকলেও কিন্তু আজকে 780 টাকায় বিক্রি হচ্ছে। এবং বিশেষ করে কিন্তু মধ্যবিত্ত মানুষ যেটি বলছিলাম যে পোলট্রি মুরগের ক্ষেত্রে তাদের যে চাহিদা থাকে সেই চাহিদা পূরণে তারা কিন্তু ব্যর্থ হচ্ছেন, কারণ 220 টাকা দরে যখন তারা কিনতে যাচ্ছেন সেখানে কিন্তু হিমশিম খেতে হচ্ছে। এবং এই কারণ সম্পর্কে কিন্তু আমরা বিক্রেতাদের সাথে আলাপ করেছি। বিক্রেতারা বলছেন যে এই রমজান মাস আসলে কিন্তু ইফতার এবং সেহেরির ক্ষেত্রে কিন্তু এই ব্রয়লার মুরগের ব্যবহারটা বেড়ে যায় এবং এই সুযোগে দেখা যায় যে দামটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয় এবং সেটি হয়েছে আজকে। তো এই ছিল সিলেটের মাংসের বাজার থেকে আমার কাছে সর্বশেষ। সন্দীপন শুভ যুক্ত ছিলেন সিলেট থেকে। বরিশালের ফলের আড়তগুলোতে ট্রলার বোঝাই করে আসছে তরমুজ। রমজান উপলক্ষে চাহিদাও রয়েছে বেশ, সরবরাহ বাড়ায় দামও এবছর কিছুটা কমেছে। এ নিয়ে আরও জানাতে বরিশালের পোর্ট রোড থেকে যুক্ত হয়েছেন অমিত হাসান। অমিত, এবছর আড়তে কেমন দামে তরমুজ বিক্রি হচ্ছে, একই সঙ্গে খুচরা বাজারে দরদাম কেমন? মুক্তি, একটু জানিয়ে রাখি যে রমজান উপলক্ষে তরমুজের চাহিদা বেশ ভালো রয়েছে এবং বরিশালের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে ফুটপাত সহ বিভিন্ন দোকানেও কিন্তু তরমুজ বেচাকেনা হচ্ছে বেশ ভালো। এবং বরিশালের যেই আড়তগুলো রয়েছে, আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল পোর্ট রোড এলাকা এবং সেটি কীর্তনখোলা নদীর তীর ঘেঁষে কিন্তু গড়ে ওঠা একটি বাজার। সেখানে আপনারা যদি দেখাই যে বরিশালের বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে ভোলা, পটুয়াখালী, বরগুনা, রাঙাবালি সহ বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই ট্রলারগুলো এইভাবেই তরমুজ বোঝাই করে বরিশালের আড়তগুলোতে এসেছে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই ট্রলারে বসেই এই তরমুজগুলো বিক্রি হয়ে যাচ্ছে এবং তারপরেই ট্রাক যোগে কিংবা সড়ক পথে বিভিন্ন জায়গায় ঢাকা সহ চট্টগ্রাম, সিলেট, রাঙামাটি সহ বিভিন্ন জায়গায় কিন্তু এই তরমুজগুলো সরবরাহ করা হচ্ছে। এবং আড়তদাররা যেটি বলছেন যে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে প্রায় 2 থেকে 2,500 টাকা প্রতি শত তরমুজে কিন্তু কমেছে দাম। এবং যারা ব্যবসায়ী রয়েছেন কিংবা যারা ক্রেতা রয়েছেন, এখানে মূলত বিভিন্ন জায়গা থেকে ফরিয়ারা আসেন এখানে কেনাকাটা করতে এবং এখান থেকে নিয়ে তারা তাদের অঞ্চলে কিন্তু এই তরমুজগুলো বিক্রি করে থাকেন। তো তারা বলছেন যে দাম কিছুটা বেড়েছে, সরবরাহ বেশ ভালো থাকলেও কিছুটা বাড়তি দামে তাদের কিনতে হচ্ছে। আজকের যদি দরটা বলে দিই তাহলে ছোট সাইজের যে তরমুজগুলো রয়েছে সেগুলো 4,000 থেকে 7,000 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এবং মাঝারি আকার থেকে বড় আকারের যে তরমুজগুলো রয়েছে সেগুলো প্রায় 7,000 টাকা থেকে 25,000-26,000 টাকা পর্যন্ত প্রতি শত বিক্রি হচ্ছে। এবং আরেকটু জানিয়ে রাখি যে বরিশালের এই পোর্ট রোড বাজারটি তরমুজের জন্য বেশ জমজমাট থাকে এই সময়টাতে বিশেষ করে। এবং এবছর আগাম জাতের যে তরমুজ রয়েছে সেগুলো কিন্তু আসতে শুরু করেছে রমজানের আগে থেকেই এবং তারা ব্যবসায়ীরা বলছেন যে কোরবানির ঈদ পর্যন্ত কিন্তু এই তরমুজ এখানে আসতে থাকবে এবং বেচা কেনাও থাকবে। তবে আর কিছুদিন পরে তরমুজের ফলন আরও বেশি হওয়ার কথা, মানে তরমুজের যে সরবরাহ সেটি আরও বেশি হওয়ার কথা রয়েছে। এবং এই মুহূর্তে যদি দেখায় যে ট্রলারে কিন্তু পুরো কীর্তনখোলা নদীর তীর আসলে ভরে গেছে এবং বিভিন্ন ট্রলারে বিভিন্ন আকারের তরমুজ বিভিন্ন জায়গা থেকে এসেছে এবং এই ট্রলারগুলো থেকেই কিন্তু বেচা কেনা হচ্ছে। অনেকে ভাসমান অবস্থায় কিন্তু এই ট্রলারে বসেই এই তরমুজগুলো বেচা কেনা হয়ে থাকে এবং তারপরে কিন্তু তারা ট্রাকে সেগুলো অন্যত্র কিংবা তাদের অঞ্চলে নিয়ে সেখানে বেচা কেনা করেন। এবং অনেক ক্ষেত্রে আবার এই ট্রলার থেকে আড়তগুলোতে তরমুজ ওঠানো হয়, সেখান থেকে কিন্তু খুচরা পর্যায়ে বেচা কেনা হয়ে থাকে। তো বলা যায় যে সব মিলিয়ে বরিশালের চাহিদা মিটিয়ে বরিশাল বিভাগের যে তরমুজ রয়েছে সেগুলো দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছে। এবছর ফলনও ভালো রয়েছে এবং ব্যবসায়ীরা বলছেন দামও এবছর এখন কিছুটা কম রয়েছে। বরিশাল থেকে এই ছিল আমার কাছে তরমুজের সর্বশেষ। মুক্তি। অমিত হাসান যুক্ত ছিলেন বরিশাল থেকে। বগুড়ায় সারা বছর টক দইয়ের চাহিদা থাকলেও রমজানে তা বেড়েছে কয়েক গুণ। স্থানীয় অনেকের কাছে টক দইয়ের ঘোল ছাড়া ইফতার পূর্ণতা পায় না। বিক্রেতারা বলছেন রমজানে অন্যান্য মিষ্টান্নের চাহিদা কমলেও টক দইয়ের বেচা কেনা ক্ষতি পুষিয়ে দিচ্ছে। চিকিৎসকরাও পরামর্শ দিচ্ছেন ইফতারে টক দইয়ের ঘোল রাখার। রাজীব সেলিমের প্রতিবেদন।
বগুড়ায় ইফতারের ঐতিহ্যবাহী অনুষঙ্গ টক দইয়ের ঘোল। দুধের গাজন প্রক্রিয়ায় তৈরি টক দই কিনতে দুপুরের পর থেকেই রোজাদারদের ভিড় বাড়ে দইয়ের দোকানে। টক দই খেলে সারাদিনের তৃষ্ণাটা মিটিয়ে যায়। এই টক দই পরিবারের ছোট বড় সকলেই খেতে পারে, সকলের জন্য স্বাস্থ্যসম্মত। টক দই ভালো, সারা বছরই আমরা টুকটাক খাই, কিন্তু রমজান মাসে একটু বেশি পরিমাণ খাই। টক দই শরবত করে খেলে, গোল বানিয়ে খেলে শরীরে তৃপ্তিতে হয়, ক্লান্তি একটু দূর হয় আর। বগুড়ার জনপ্রিয় মিষ্টি দইয়ের প্রশংসায় পঞ্চমুখ দেশ বিদেশের মানুষ। রমজানের শুরু থেকেই জিআই স্বীকৃতি পাওয়া এই মিষ্টি দইয়ের বিক্রি কমেছে প্রায় 60%। বেড়েছে টক দইয়ের চাহিদা। টক দই বিক্রির ভরা মৌসুম পার করছেন দই বিক্রেতারা। রোজাদার যারা, তারা এই টক দইটা খাওয়া ওই সময়টা পছন্দ করে ঘোল হিসেবে, যার কারণে এটা একটু চাহিদা বেড়ে যায়। পার ডে আমরা 500 থেকে 1000 পিস শুধু আমাদের গ্র্যান্ড হোটেলে টক দই বিক্রি করি। অন্য দইয়ের চাহিদা কম, রমজান মাসে এই দইয়ের চাহিদা একেবারে বেশি। এই যে এখন মাত্র 3 পিস আছে, 80 ডাইমস আর 3 পিস আছে, এটাও শেষ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। পরিপাকতন্ত্রের নানান উপকারিতা, হজম প্রক্রিয়ার কার্যকারিতা বাড়ানো সহ নানা উপকার থাকায় ইফতারের তালিকায় টক দই রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। দইয়ের মধ্যে এমন কিছু উপাদান তৈরি হয়, এমন কিছু ব্যাকটেরিয়া তৈরি হয়, যেটা আমাদের আসলে শরীরের অনেক উপকার করে। এই উপকারী ব্যাকটেরিয়াগুলো কিন্তু আমরা টক দইয়ের মধ্যে পাই। এটাকে আমরা যদি বলি যে প্রোবায়োটিক বলে, ইংরেজি আরেকটা টার্ম আছে, মেডিকেল টার্ম, প্রোবায়োটিক হিসেবে কাজ করে। বগুড়ায় রমজানের আগে প্রতিটি টক দইয়ের হাড়ি বিক্রি হয়েছে 200 টাকায়, তবে বর্তমানে বিশেষ ছাড়ে বিক্রি হচ্ছে 180 টাকায়। রাজীব সেলিম, এখন বগুড়া। আসন্ন ঈদকে ঘিরে জমে উঠেছে দেশের অন্যতম বৃহৎ পাইকারি কাপড়ের বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাট। প্রতি হাটের লেনদেন হচ্ছে গড়ে 5,000 কোটি টাকা। তবে দেশের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি প্রভাব ফেলেছে বাজারেও। রাকিবুল ইসলামের প্রতিবেদন। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর লেনদেনে ভাটা পড়ে নরসিংদীর শেখেরচর বাবুরহাটে। এক সময় যেখানে হাজার হাজার কোটি টাকার বেচাকেনা হতো, সেখানে লেনদেন নেমে আসে 4 ভাগের 1 ভাগে। তবে আসন্ন ঈদ ঘিরে আবারও চাঙা হয়েছে এই বাজার। প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার চট্টগ্রাম, ঢাকা, সিলেট সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা ছুটে আসছেন কাপড় কিনতে। বিক্রি হচ্ছে শাড়ি, লুঙ্গি, গামছা, থান কাপড় সহ বিভিন্ন পণ্য। তবে দাম বেড়েছে গড়ে 5%, যা কিছুটা চ্যালেঞ্জ তৈরি করছে পাইকার ও ক্রেতাদের জন্য। তোতা, বিভিন্ন রকমের রং টং, এগুলো বিভিন্ন রকমের এদের দাম বৃদ্ধি হয়েছে, যে কারণে এটা এখানে প্রভাব পড়ছে। আগের চেয়ে এবার একটু কমই কেনাকাটা করছে, বেচা কিনা সবার পরে যেরকম হওয়ার কথা এরকম হয়নি, কমই হইতেছে। দাম বাড়ার কারণে হয়তো বা তাও কিছুটা তো প্রভাব পড়ছে, ঠিক আছে। যেখানে দেখা গেছে আগে মানুষ 3 পিস কিনতো, এখন দেখা গেছে সেখানে 1 পিস কিনে। সম্প্রতি ছিনতাই ও ডাকাতি সহ দেশের অভ্যন্তরে নানাবিধ উদ্বেগজনক পরিস্থিতির প্রভাব পড়েছে এখানেও। বর্তমানে লেনদেন ভালো হলেও সেটি কতদিন টেকসই হবে তা নিয়ে শঙ্কায় আছেন বিক্রেতারা। আড়তদাররা জানাচ্ছেন মিশ্র প্রতিক্রিয়া। আমরা যে আইটেমটা বিক্রি করি, এই আইটেমটা কিছু কিছু কাপড়ের দাম বাড়তি, আবার কিছু কিছু কাপড়ের দাম এই আগের মতোই আছে। আসলে তো দেশের ব্যবসা বাণিজ্য একটু মন্দা, তো এগুলি তো বেচা কিনে ভালো হইলে তখন কাপড়ের দাম বাড়ে। ঈদ উপলক্ষে কেনাবেচা দ্বিগুণ হয়েছে বলে জানান বাবুরহাট বণিক সমিতি। 2,000-3,000 কোটি টাকার মতো প্রতি সপ্তাহে রানিং বেচা কিনা। যদি বাজার একটু ভালো যায় তাই 4,000-5,000 কোটি হয়, কিন্তু এখন যদি সিজন, এখন একটু আরো বেশি বেচা কিনা। এ বাজারে ছোট বড় মিলিয়ে দোকান রয়েছে 5,000-এর বেশি। রমজানের 1 সপ্তাহ আগে শুরু হয়ে ঈদের 1 সপ্তাহ আগ পর্যন্ত এখানে চলে ঈদের কেনাবেচা। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী। দিন যতই যাচ্ছে ততই জমজমাট হয়ে উঠছে ঈদ কেনাকাটা। ঈদের পোশাকে ঐতিহ্যের মিশেল আনতে রাজশাহীতে অনেকেই ছুটছেন সিল্কের দোকানগুলোতে। এদিকে খুলনাতেও মার্কেটে প্রিয়জনের জন্য নতুন পোশাক কিনতে প্রতিটি দোকানে বেড়েছে ক্রেতার ভিড়। ঈদ কেনাকাটা নিয়ে আরও জানাতে রাজশাহী চপুরার সিল্ক মার্কেটে আছেন রাকিবুল হাসান ও খুলনার রেলওয়ে মার্কেট থেকে যুক্ত হয়েছেন রামিম চৌধুরী। তবে শুরুতে আমরা রাজশাহীর খবর জানবো। রাকিব, রাজশাহীতে মার্কেটে ক্রেতাদের ভিড় কেমন দেখছেন এবং এবছর সেখানে পোশাকের দরদাম কেমন, ক্রেতারাই বা কি বলছেন? মুক্তি, আসলে ঈদ মানেই তো আসলে খুশি, আনন্দ, এবং সেই আনন্দের একটা বড় অনুষঙ্গ হয় কিন্তু নতুন পোশাক, এবং সেই পোশাকটি পছন্দ মতোই আসলে কিনতে চান সকলে। এবং
সেক্ষেত্রে আমরা আসলে রাজশাহীতে যেটি লক্ষ্য করে থাকি যে একেবারে সেটির একটা ঐতিহ্যের যে সিল্ক রয়েছে সেই সিল্ক পোশাকটি কেনার জন্য অনেকেই কিন্তু আসলে ছুটে আসেন রাজশাহী বেসিকের যে সোপরা সিল্ক রয়েছে বা এই সিল্কের যে দোকানগুলো রয়েছে সেখানে। সেই ক্ষেত্রে অন্যান্য বারের মতো এবারে কিন্তু আসলে একেবারে প্রকৃতিকে মাথায় রেখে, যে ওয়েদারকে মাথায় রেখে কিন্তু নানা ধরনের ডিজাইন নিয়ে আসা হয়েছে শাড়ি, থ্রি পিস এবং অন্যান্য থান কাপড়গুলো নিয়ে। এবং এখানে ক্রেতারা সবচেয়ে বেশি যেটি পছন্দ করেন সিল্কের পোশাকগুলো একটু হালকা হয়ে থাকে এবং নতুনত্ব থাকে ডিজাইন, এবং সেটি প্রত্যেকটি ডিজাইন কিন্তু খুব একটা বেশি সংখ্যক থাকে না। সেই কারণে কিন্তু এখানে যেটি লক্ষ্য করা যায় যে হচ্ছে ক্রেতারা আসলে কেনেন এবং দূর দূরান্ত থেকে আসলে কিনতে আসেন। শুধুমাত্র রাজশাহী শহর নয়, এর আশপাশে যে শহরগুলো রয়েছে তারা কিন্তু এখানে আসেন এবং এইটির একটি আলাদা শ্রেণীর আসলে ক্রেতা রয়েছে। তো এক্ষেত্রে আমরা যেই ধরনের শাড়িগুলো আসলে এখানে লক্ষ্য করে থাকি, সফট সিল্কগুলো, সেগুলো শুরু হয়েছে প্রায় ৩-৩.৫ টাকা থেকে শুরু করে, এবং একেবারে মসলিন সিল্ক রয়েছে সেগুলো প্রায় এখানে আমরা লক্ষ্য করেছি ২০,০০০ থেকে ২১-২৫,০০০ টাকা পর্যন্ত কিন্তু শাড়ি পাওয়া যাচ্ছে। প্রত্যেক দিনই আসলে সকাল থেকেই একটু একটু করে আসলে ক্রেতার সংখ্যা বাড়তে থাকে এবং সেটি দুপুর নাগাদ বেলা ৩টা পর্যন্ত আসলে চলে, এবং পরবর্তীতে ইফতারের পরে আবারও কিন্তু আসলে সন্ধ্যার দিকে মার্কেটগুলো আসলে ভিড় হয়। তো এই ক্ষেত্রে আমরা যে এটি লক্ষ্য করছি, নিজের জন্য আসলে কিনছেন, ঈদের জন্য কিনছেন, এবং এর পাশাপাশি যারা প্রিয়জনদেরকে উপহার দেওয়ার জন্য কিন্তু আসলে সিল্কের পোশাকটি আসলে কিনে থাকেন। আমরা এখানে যারা কিনছেন তাদের সাথে কথা বলছিলাম, তারা বলছেন যেহেতু রাজশাহীর ওয়েদারটি একটু হার্ড, অর্থাৎ একটু এখানে গরম বেশি থাকে এবং রোদ পড়ে বেশি, যার কারণে এই সময়টুকুতে তারা সফট সিল্কটা সবচেয়ে বেশি পছন্দ করেন, এবং সিল্কের পোশাক যেহেতু একটু তাদের জন্য ভালো লাগে, যার কারণে কিন্তু আসলে এই পোশাকগুলো তারা কিনতে আসেন। অন্যান্য বছর আমরা শাড়িতে যে ধরনের নতুনত্ব দেখেছি, এবছরও সেই রকমই রাখা হয়েছে, এবং একই সাথে শাড়ির পাশাপাশি থ্রি পিস এবং ছেলেদের জন্য পাঞ্জাবির একটা চাহিদা এখানে থাকে, এবং সেই চাহিদা অনুযায়ী কিন্তু এখন আমরা লক্ষ্য করছি যে সেগুলো আসলে কেনাকাটা হচ্ছে। তো মুক্তি, এখন প্রত্যেক দিনই আসলে এখানে এই ক্রেতার সংখ্যা বাড়বে এবং বেলা বাড়বার সাথে সাথে কিন্তু সেটি আসলে বাড়তে থাকে, এবং ক্রেতারা এখানে আসেন এবং দূর দূরান্ত থেকে এসে কিন্তু এখানে কেনাকাটা করেন, এবং পরবর্তী যে সপ্তাহ সেটি আরও বেশি জমজমাট হবে, এবং সিল্কের যে পোশাকগুলো রয়েছে সেটি আসলে ক্রেতার সাধ্যের মধ্যে রাখার চেষ্টা করছেন বলে এখানকার যারা সিল্ক মিল ফ্যাক্টরিতে আছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তো রাজশাহী থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। মুক্তি। রাজশাহীর ঈদ কেনাকাটার খবরাখবর জানছিলাম। রামিম, খুলনার মার্কেটগুলোতে এবারে কি ধরনের পোশাকের চাহিদা বেশি দেখছেন এবং দরদাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মন্তব্য কি? মুক্তি, ঈদের সময় যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু ঈদের যে মার্কেটগুলো রয়েছে সেখানে ভিড় বাড়ছে। আজকেও আমরা দেখেছি যে নগরীর যে ঈদের মার্কেটগুলো রয়েছে সেখানে কিন্তু সকাল থেকেই ভিড় রয়েছে, এবং এই ভিড় কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত থাকে। আমরা এই মুহূর্তে নগরীর একটি মার্কেটে রয়েছি, এটিকে রেলওয়ে মার্কেট বলা হয়ে থাকে, এবং এই মার্কেটটা কিন্তু সব শ্রেণী পেশার মানুষের জন্য একটি পরিচিত মার্কেট। এখানে কিন্তু বেশিরভাগ মানুষ আসেন সাশ্রয় মূল্যে বিভিন্ন রকম পণ্য তারা পান। এই মুহূর্তে আমরা আপনাদের পাঞ্জাবির মার্কেটটি দেখাচ্ছি। এই পাঞ্জাবির কিন্তু বেশ চাহিদা এবার লক্ষ্য করা যাচ্ছে এই বাজারে, বিশেষ করে এবার ঈদে কিন্তু প্রতি বছরই ঈদে কিন্তু মেয়েদের জন্য থ্রি পিস এবং ছেলেদের চাহিদার শীর্ষে থাকে কিন্তু পাঞ্জাবি। এবছর পাঞ্জাবির দাম নিয়ে কিছুটা অভিযোগ কিন্তু করছে সাধারণ ক্রেতারা। তার কারণ হচ্ছে যে গত বছরের তুলনায় এবছর কিন্তু প্রায় কিছুটা দাম কিন্তু বেড়েছে পাঞ্জাবির। এখানকার দোকানিরাও কিন্তু বলছেন যে প্রতি বছর গত বছর যে পাঞ্জাবি 500 টাকা বা 600 টাকা করে তাদের কিনতে হয়েছে, সেই পাঞ্জাবি কিন্তু এবছর তার থেকেও 1 থেকে 150 টাকা বেশি দিয়ে তাদের কিনতে হচ্ছে। তবে ক্রেতারা যেন বেশি চাপে না পড়ে সেই জন্য কিন্তু তারা কিছুটা সাশ্রয় মূল্যেও দিচ্ছেন এই বাজারগুলোতে। তবে আমরা দেখেছি যে নগরীতে যে অভিজাত যে পোশাকের দোকানগুলো রয়েছে তার থেকেও কিন্তু এই সাধারণ দোকানগুলোতে বেশি ভিড় রয়েছে সাধারণ মানুষের। এখানে এর পাশাপাশি কিন্তু এই বাজারগুলোতে রয়েছে শাড়ির মার্কেট রয়েছে, এর পাশাপাশি থ্রি পিসের মার্কেট রয়েছে, এছাড়াও বাচ্চাদের ফ্রক সহ বাচ্চাদের বিভিন্ন ধরনের আইটেম কিন্তু এখন এবছর উঠেছে, এবং পাঞ্জাবিতে কিন্তু নতুনত্ব এনে
এনেছে এখানে দোকানিরা। এর পাশাপাশি অন্যান্য যে মার্কেটগুলো রয়েছে প্রত্যেকটা মার্কেটেই কিন্তু দোকানিরা বেশ নতুনত্ব এনেছে এই ঈদ উপলক্ষে। ঈদকে কেন্দ্র করে এই মার্কেটগুলোতে ভিড় কিন্তু নতুন কিছু নয়, প্রতি বছরই ঈদের এই সময়টাতে কিন্তু বেশ ভিড় লক্ষ্য করা যায় এবং আর মাত্র কয়েকদিন পরে ঈদ অনুষ্ঠিত হবে এবং ঈদের আগের দিন পর্যন্ত কিন্তু বেশ ভিড় থাকবে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। তবে গত বছরের তুলনায় এবছর এই পর্যন্ত কিন্তু এখনও সেই পরিমাণ ভিড় তারা লক্ষ্য করছেন না, তবে আশা করছেন যে আগামী কয়েকদিনের মধ্যে বেশ ভালো বেচা বিক্রি হবে ঈদকে কেন্দ্র করে। তো মুক্তি, এই ছিল আমার কাছে খুলনা থেকে ঈদ বাজারের সবশেষ খবর। ঈদ কেনাকাটার খবর জানাতে খুলনা ও রাজশাহী থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। নেত্রকোনার দুর্গাপুরে মোবাইল ব্যাংকিং ব্যবসায়ের উপর হামলা চালিয়ে 5.5 লাখ টাকা ও 17টি মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার রাতে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের সাদামাটি পাহাড় এলাকায় এই ঘটনা ঘটে। ব্যবসায়ী শওকত আলী সাইকেলে করে বাড়ি ফেরার সময় দুজন ছিনতাইকারী তার গতি রোধ করে হামলা চালায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আহত অবস্থায় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শওকত আলী বিপিনগঞ্জ বাজারের শওকত টেলিকমের মালিক। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ। ঢাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ এক ব্যক্তির মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পটুয়াখালীর পাঙ্গাশিয়া ইউনিয়ন থেকে সাকিব মুন্সি নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যার পর উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের পশ্চিম আলগি গ্রামে ঘটনা ঘটে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, বাবার কবর জিয়ারত শেষে নানা বাড়ির উদ্দেশ্যে রওনা দেন ভুক্তভোগী নারী। এক পর্যায়ে তাকে তুলে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। ঘটনার ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ারও হুমকি দেয় ধর্ষণকারীরা। পুলিশ জানায়, এ ঘটনায় এজাহার নিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নতুন করদাতা শনাক্তের লক্ষ্যে মানিকগঞ্জে শুরু হয়েছে স্পটে কর নির্ধারণ কর্মসূচি। স্থানীয় আয়কর অফিসের উদ্যোগে বিভিন্ন স্থানে গিয়ে গ্রাহকদের দেয়া হচ্ছে আয়কর সেবা। আয়কর অফিসার এমন কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। আসাদ জামানের প্রতিবেদন। করদাতার সংখ্যা বাড়াতে ও রাজস্ব আদায়কে আরও গতিশীল করতে মাঠ পর্যায়ে সরাসরি কাজ করছে আয়কর বিভাগ। কর অফিসে এসে ঝামেলা পোহানোর পরিবর্তে এবার জনগণের দ্বারপ্রান্তে সেবা পৌঁছে দিচ্ছে সংস্থাটি। আয়কর বিভাগের এমন সেবা পেয়ে খুশি অনেকেই। গ্রাহকরা বলছেন, কর বিভাগের এমন কার্যক্রমে রাজস্ব বাড়বে সরকারের। পাশাপাশি আয়কর বিভাগকে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস ব্যবসায়ীদের। আগে তো আমরা আয়কর দিতাম, দেখেছে মানিকগঞ্জ যেতে হতো এবং উকিল ধরে আমাদের 1 থেকে 2 দিন 3 দিন মানে লেগে যেত, দৌড়াদৌড়ি করতে হতো। স্পটে কর নির্ধারণ সিস্টেম যে চালু হয়েছে সেক্ষেত্রে আমরা খুব আনন্দিত। আমি নতুন ব্যবসায়ী, তো আজ তাদের মাধ্যমে জানতে পারলাম কীভাবে ভ্যাট ট্যাক্স দিতে হয়। নিজেদের তাগিদে আমাদের বোঝাচ্ছে, বোঝানোর পরে টিন নাম্বার করে দিচ্ছে, ইনকাম ট্যাক্স রিটার্ন দিচ্ছে। তো আমাদের প্রত্যেকটা ব্যবসায়ীর জন্য আশা করি এটা ভালো হচ্ছে। কর বিভাগ আয়কর আইন 2023-এর 195 ধারার প্রবিধান অনুযায়ী স্পটে কর নির্ধারণ প্রক্রিয়ার মাধ্যমে নতুন করদাতা শনাক্তকরণ, অনলাইনে আয়কর রিটার্ন দাখিল ও আয়কর জমা সংক্রান্ত কার্যক্রম হাতে নিয়েছে বলে জানালেন এই কর কর্মকর্তা। আমরা স্পটে সব কিছু করে দিচ্ছি, যেমন একজন করদাতার টিআইন রেজিস্ট্রেশন আমরা এখানেই বসে করে দিচ্ছি, এখানে রিটার্ন ফিল আপ করে দিচ্ছি, অনলাইনে রিটার্ন জমা দিয়ে দিচ্ছি, এখানেই বসেই আমরা অনলাইনে তার ট্যাক্স জমা দিয়ে দিচ্ছি এবং এখান থেকে তাকে অ্যাকনলেজমেন্ট স্লিপ এবং সার্টিফিকেট আমরা ইস্যু করে দিচ্ছি। ব্যবসায়ীরা যেন সহজে কর পরিশোধ করতে পারেন সেই লক্ষ্যেই কাজ চালিয়ে যাচ্ছে কর বিভাগ। স্পটে কর নির্ধারণ কার্যক্রম চলমান থাকবে বলে জানান সংশ্লিষ্টরা। আসাদ জামান, এখন মানিকগঞ্জ। এবারে উত্তরের ঘরমুখ মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে খুলে দেয়া হচ্ছে যমুনা সেতু পশ্চিম মহাসড়কের নির্মাণাধীন ঝাওয়েল ব্রিজের একটি লেন। গুরুত্বপূর্ণ এই ব্রিজের উত্তরবঙ্গ লেন যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। এতে ঈদযাত্রায় যানজট কমে আসবে বলছে সড়ক বিভাগ। এ নিয়ে আরও জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হয়েছেন রিফাত রহমান। রিফাত, কবে নাগাদ এই ব্রিজের লেনটি খুলে দেওয়া হবে, বিস্তারিত জানাবেন। আজ বিকেল 3টে থেকে এই উত্তরবঙ্গগামী যে লেনটি রয়েছে সেই লেনটি কিন্তু খুলে দেওয়ার মধ্যে দিয়ে এই গুরুত্বপূর্ণ যে ঝাওয়েল ওভার ব্রিজটি রয়েছে
বৃষ্টি দিয়ে যান চলাচল শুরু হবে এবং যে প্রকল্প সংশ্লিষ্টরা যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এই প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন এবং তারা যেটি জানিয়েছেন যে আজ বিকেলবেলা 3টা থেকে খুলে দেওয়ার মধ্যে দিয়ে কিন্তু এই মহাসড়কে যে যানজটের একটা সংখ্যা থাকে সেই সংখ্যা কিন্তু অনেকটাই দূর হবে। আপনাকে জানিয়ে রাখি যে এই উত্তরবঙ্গ মহাসড়কটিতে যান চলাচল নির্বিঘ্ন করতে এবং ঈদ যাত্রা যাতে নির্বিঘ্ন হয় সে কারণে কিন্তু সাসেক 2 প্রকল্পের আওতায় এলাঙ্গা থেকে রংপুর পর্যন্ত যে 4 লেন মহাসড়ক উন্নীত করা হচ্ছে এর বেশ কিছু জায়গায় আসলে এখনো অসম্পূর্ণ রয়েছে কাজ। এই কাজগুলো কিন্তু সম্পূর্ণ করতেই সড়ক বিভাগের যারা রয়েছেন তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। আপনাকে জানিয়ে রাখি যে এই যে মহাসড়ক এই মহাসড়কটিকে 4 লেনে উন্নীত করার কারণে কিন্তু যানজটের সংখ্যা এবার অনেকটাই কম রয়েছে। আমরা বিগত বছরগুলোতে দেখেছি যে ঈদের আগে এবং পরে এই মহাসড়কের কয়েকটি স্থানে কিন্তু যানজটে পড়তে হয় এবং দীর্ঘ সময় কিন্তু যানজটে পড়ে ভোগান্তি পোহাতে হয় ঘরমুখো মানুষকে। তবে এবার আসলে সড়ক বিভাগ দাবি করছেন যে যেহেতু প্রায় 90% কাজ কিন্তু এই মহাসড়কের সম্পন্ন হয়েছে যে কারণে আসলে 4 লেনের যে সুফল সেই সুফল কিন্তু এবার উত্তরবঙ্গের মানুষরা এবার ঈদ যাত্রায় পাবে যে কারণে আসলে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি 2-1টি জায়গায় আসলে রিফাত রহমান যুক্ত ছিলেন সিরাজগঞ্জ থেকে। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন আর ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/এখন টিভিতে।